মাত্র 7 দিনের ব্যবধান কলকাতায় ফের ভয়াবহ আগুন। গত শুক্রবার আমরা দেখেছিলাম কলকাতার অ্যাক্রোপলিস মলে, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনার আজ একেবারে ভোররাত থেকে আগুন লাগলো 5 গার্স্টিন প্লেসের একটি বাড়িতে। কাঠের আসবাবপত্র ঠাসা ছিল, অত্যন্ত পুরনো বাড়ি, ঐতিহ্যশালী বাড়ি, এবং সেখানে 3 তলায় লাগা আগুন ক্রমশই দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুন নেভানোর কাজ করছে দমকলের 6টি ইঞ্জিন। বাড়িটিতে প্রায় 25টি পরিবার ছিল, এমনটাই স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যদিও শুরুতেই তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। বাড়ির ভেতর একটি কেমিক্যালের গোডাউনে আগুন লাগে, এমনটাই প্রাথমিকভাবে জানাচ্ছে দমকল। আগুন লাগার পর প্রায় 4 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে উৎসস্থলের হদিশ ইতিমধ্যেই পেয়েছেন দমকল আধিকারিকরা। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, আমাদের হিন্দোল দে এবং সুকান্ত মুখোপাধ্যায়। আমি শুরুতেই হিন্দোলের কাছে চলে যাব। হিন্দোল, আগুন এখন কতটা নিয়ন্ত্রণে এসেছে? একেবারে তোমাকে দেখাবো সেই ছবিটা। তুমি দেখতে পাচ্ছ 5 নম্বর গার্স্টিন প্লেস, যেটা একেবারে শহরের প্রাণকেন্দ্র। সেখানেই কিন্তু রীতিমতো আগুন লাগে রাত 3:30 নাগাদ, তেমনটাই দমকল সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছ বাইরে থেকে কিন্তু ঠিক এভাবেই জল দিয়ে আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। একদিকে এখন জল দেওয়া হচ্ছে, তার পাশাপাশি ছবিটা দেখাবো, ক্যামেরা পার্সন দীপ্তেন্দুকে বলবো ছবিটা দেখাতে। একদিক থেকে কিন্তু প্রচুর পরিমাণে কালো ধোঁয়া বেরোচ্ছে, অর্থাৎ কিনা সেখানে কিন্তু দাহ্য বস্তু মজুত রয়েছে, যার মধ্যে কিন্তু আগুন এখনো পর্যন্ত রয়েছে। স্বাভাবিকভাবে আগুনের উৎসস্থল খুঁজে পাওয়া গেলেও সেখানে সম্পূর্ণভাবে পৌঁছে সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার যে কর্মকাণ্ড, সেটা কিন্তু দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু সেখানে পর্যন্ত এখনো পর্যন্ত তা পৌঁছতে পারেননি। বিভিন্ন দিক থেকে তারা জল দিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি যেটা দমকল জানাচ্ছে যে সেখানে কিন্তু প্রচুর রাসায়নিক মজুত রয়েছে, রাসায়নিক গোডাউন ছিল যেহেতু সেখানটা, সেই কারণে যেহেতু সেখানে আগুন লেগেছে, সেই কারণে কিন্তু সেই আগুনকে নিয়ন্ত্রণে আনতে তাদের বেগ পেতে হচ্ছে। স্বাভাবিকভাবেই এই বিল্ডিং এর পাশেই একটি বিল্ডিং দেখাবো, যে বিল্ডিং এ কিন্তু স্থানীয় কাউন্সিলরের বাড়ি। সেই কাউন্সিলরের বাড়ি লাগোয়া এই পুরনো বিল্ডিং, শতাব্দী প্রাচীন বিল্ডিং, এই বিল্ডিং এ কিন্তু আগুন লেগেছে। স্বাভাবিকভাবে সেই আগুন যাতে অন্যান্য যেসব বিল্ডিং রয়েছে সেই সব বিল্ডিং এ না ছড়ায়, সেই কারণে কিন্তু দমকল কর্মীরা সেই চেষ্টাও চালিয়ে যাচ্ছেন। তোমাকে দেখাবো সেই ছবিটা, যে বাইরে থেকে কিন্তু এভাবেই জল দেওয়া হচ্ছে। শুধু এই অংশে নয়, বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মূলত 3 তলা এবং 4 তলা, সেই আগুন 4 তলা পর্যন্ত পৌঁছে গিয়েছে, তেমনটাই দমকল বলছে। সেই আগুনকে কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন তারা। এখনো পর্যন্ত ভিতরে প্রবেশ করার পরিস্থিতি তৈরি হয়নি। কতক্ষণ এই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, যদিও কিছুক্ষণ আগেও যে চিত্র দেখা যাচ্ছিল যে দাউ দাউ করে আগুন ভিতর থেকে দেখা যাচ্ছে, এই অংশে সেই আগুন না দেখা গেলেও যেহেতু প্রচুর পরিমাণে কালো ধোঁয়া বেরোচ্ছে, স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে ভিতরে এখনো পর্যন্ত কিন্তু আগুন রয়েছে এবং প্রচুর দাহ্য বস্তু মজুদ রয়েছে। যেখানে কিন্তু আগুন রয়ে গিয়েছে, সেই আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টাই চালাচ্ছেন দমকল কর্মীরা। একেবারে হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে চলে যাবো। সুকান্ত, বাড়ি অত্যন্ত পুরনো। আমরা জানি যে কলকাতার অন্যতম পুরনো বিল্ডিং গুলোর মধ্যে এই চত্বরে যে বাড়িগুলো রয়েছে, এবং ইতিমধ্যেই 25 জন বাসিন্দা, তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু বিল্ডিংটা যে মানে যাতে সুরক্ষিত থাকে তার জন্য কি ব্যবস্থা দমকল করছে এবং আশপাশের এলাকারই বা কি পরিস্থিতি? দেখো, আপাতভাবে কিন্তু দমকলের যেটা প্রাথমিক তাদের কাজ, তারা যেটাকে ফোকাস করছেন সেটা হচ্ছে কোথায় কোথায় আর আগুন ছড়িয়ে পড়তে পারে সেই সম্ভাবনাকে ভালো করে খতিয়ে দেখা। আমরা ঠিক বিল্ডিং এর পশ্চিম দিকের অংশে রয়েছি, অর্থাৎ পিছনের দিকের অংশে রয়েছি। তুমি দেখতে পাচ্ছ দমকলের যারা আধিকারিক তারা 3rd ফ্লোর অব্দি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। বিল্ডিং এর যদি পুরোপুরি অবস্থা তুমি দেখতে পাচ্ছ, একদম একেবারে আপার ভিউ থেকে ক্যামেরা প্রতিক্রিয়া দেখাবে, ভাঙাচোরা অবস্থাতে, ভগ্ন দশা, গাছালি চারিদিকে কিন্তু কার্যত এই বিল্ডিংকে জড়িয়ে রেখেছে। ফলত এই আগুনের ফলে এই যে বিল্ডিং রয়েছে, বিল্ডিং এর যে দেওয়াল রয়েছে, সেটা কিন্তু আরো দুর্বল থেকে দুর্বলতর হয়েছে এবং আগুনের লেলিহান শিখা বোঝানো অনেকটাই সম্ভব হবে। আগুন নিভে গেছে, কিন্তু 4th ফ্লোরের যে ঘর তুমি দেখতে পাচ্ছ সে পুরোপুরি পুড়ে গিয়েছে। সেখান থেকে এখনো কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। আগুন এখনো পর্যন্ত পকেট কিছু এরিয়াতে রয়েছে, কিন্তু আগুন ছড়ানোর সম্ভাবনা নেই। তবে এই পুরনো বিল্ডিং এর প্রত্যেকটি ফ্লোরে একেবারে দাহ্য থেকে অতিদাহ্য পদার্থ মজুত রয়েছে। দমকলের আধিকারিকেরা কোথাও জানলা ভেঙে ঢুকছেন, অন্য কোনো খিড়কি থেকে তারা ভেঙে ঢোকার চেষ্টা করছেন এবং তারা দেখার চেষ্টা করছেন যে সেখানে দাহ্য থেকে অতিদাহ্য পদার্থ কিছু মজুত রয়েছে কিনা। ক্যামেরার প্রতিক্রিয়া গোটা বিল্ডিংটাকে একবার দেখানোর চেষ্টা করবে। 4th ফ্লোরে অর্থাৎ 3rd ফ্লোরে যে আগুনের উৎস, সেখান থেকে আগুনের শিখা ওপরের ফ্লোরে ওঠে। তুমি দেখতে পাচ্ছ পুরোপুরি কার্যত কিন্তু আগুন পুড়ে একেবারে অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে কার্যত পরিণত হয়েছে। ফলত এই আপাতত অবস্থাতে দমকল যেটা প্রায়োরিটি দিচ্ছে
যে আগুন কোথাও রয়েছে কিনা, এবং আগুন নেভার পরে তারা কিন্তু দেখবেন যে এই বিল্ডিংয়ের অবস্থা এই মুহূর্তে কি কন্ডিশনে রয়েছে। বিল্ডিংয়ের বিভিন্ন জায়গাতে কিন্তু ইতিমধ্যে ফাটল ধরে গিয়েছে, কিছু ফাটল আগে থেকেও ছিল, এই অগ্নিকাণ্ডের ফলে কিন্তু সেটা আরও অনেকটাই দুর্বল হয়েছে। পুরো যে বিল্ডিংয়ের আশপাশ তুমি দেখতে পাচ্ছ সামনে এই যে একেবারে কাঠের বিভিন্ন অংশ রয়েছে, এইরকমই কিন্তু বিভিন্ন জিনিসপত্র এই ঘরগুলোতে মজুত অবস্থাতে ছিল। কিভাবে আগুন লাগলো পুরোটাই খতিয়ে দেখা হচ্ছে। তবে সোর্স যে পয়েন্ট, কোথা থেকে আগুনের উৎস, থার্ড ফ্লোর, কিন্তু থার্ড ফ্লোরে কোন ঘর থেকে লেগেছে সেটা আপাতত দমকলের আধিকারিকেরা কিন্তু খতিয়ে দেখছেন। পুরো যে চত্বরটা একেবারে পুরো চত্বরে সাদা ধোঁয়াতে ঢেকে গিয়েছে, দমকলের আধিকারিকদের কার্যত কাজ করতে বেগ পেতে হচ্ছে। এবং গ্রাউন্ড ফ্লোরের যে অংশ সেখানে কিন্তু রাসায়নিকের বেশ কিছু মজুত রয়েছে, ড্রাম রয়েছে, যেখান থেকে চুঁয়ে চুঁয়ে নীল রঙের একটা রাসায়নিক কিছু বেরোতে দেখা যাচ্ছে। ফলত আপাতত তারা দেখার চেষ্টা করছেন যে আগুন কোন কোন জায়গাতে রয়েছে। চারদিক থেকে বিল্ডিংয়ের যে অন্যান্য দিকে যে সমস্ত বহুতল বিল্ডিং রয়েছে সেখান থেকেও তারা কিন্তু নজরদারি রাখছেন যে আগুন কোথাও ছড়িয়ে পড়ছে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিল্ডিং, এবং এই বিল্ডিংয়ের আশপাশে কিন্তু একাধিক প্রশাসনিক ভবন রয়েছে, কয়েক হাত দূরে রাজভবন, অন্যদিকে ব্যাংশাল কোর্ট, অন্যদিকে জিপিও। ফলত এই আগুন যদি আরও বড় আকার ধারণ করতো, ফলত সেখান থেকে কিন্তু স্বাভাবিকভাবে ক্ষতি আরও বাড়তে পারত। আপাতত তারা পশ্চিম দিকে যে অংশ দেখাচ্ছিলাম, একদিকে জানলা থেকে তারা ভেঙে ভেতরে গ্যাস কাটার দিয়ে কিছু কাটার শব্দ আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম, এবং সেখানে যে সমস্ত কাঠ মজুত হয়ে রয়েছে, আসবাবপত্র ভাঙা অংশ সেখানে কার্যত মজুত করে রাখা হয়েছে, সবটাই কিন্তু সেখান থেকে বার করে আনা হয়েছে। ফলত আপাতত 6টি ইঞ্জিন কাজ করছে। আগুন পুরোপুরি কন্ট্রোলে কিনা এখনো অফিসিয়ালি তারা জানায়নি, তবে আগুন ছড়ানোর সম্ভাবনা কার্যত নেই বলে দমকল তরফে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও তোমার কাছে যাব, তবে তার আগে আপনাদের দেখাবো যে একাধিক বাসিন্দা এবং স্থানীয় কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক বারবার যে অভিযোগ করছেন আজ সকাল থেকেই যে আগুন লাগার প্রায় 40 মিনিট দেরিতে এসছে দমকল বাহিনী। শোনাবো। যেখানে আগুন লাগে সেখানে একজন ঘুমোচ্ছিল, আমি তাকে গিয়ে আওয়াজ দিলাম, তখনও উঠতে পারলো। আমার মনে হয় একটা কেমিক্যালের ওখানে একটা গোডাউন আছে, ওই গোডাউন থেকে স্প্রেড করেছে। কিন্তু আমার মনে হচ্ছে ঘন্টাখানেক পরে বা 40 মিনিট পরে ফায়ার ব্রিগেড যদি আগে আসতো তাহলে এই সমস্যাটা অত বাড়তো না, বাড়াবাড়ি হতো না। যেহেতু পুরনো বাড়ি, কাঠের বাড়ি, খুব জমে লেগে গেছে গাড়ি। আর আমার মনে হচ্ছে বাড়িটা উপর দিয়ে ভেঙেও গেছে। উপরে তো এখানে দীর্ঘদিনের বাসিন্দা, এই বাড়িতে তো অনেক পরিবার থাকতেন, তাদের কি অনেক পরিবার মানে আমাদেরই পরিবার থাকতো ওখানে, তো আমাদেরই মানে বোন বা বন্ধু বান্ধবরা সব থাকতো। তো উপরে থাকতো, শুধু নিচে না, উপরে থাকতো। উপরে 5-6 জনের ঘর ছিল, আর নিচে কিন্তু এই ফ্লোরটা গ্রাউন্ড প্লাস সেকেন্ড ফ্লোরে কেমিক্যালের গোডাউন ছিল। আর বাড়িটা হচ্ছে কোলাইট কেমিক্যালের নামে, কোলাইট কেমিক্যাল ওর নামেই বাড়িটা। গোডাউনেই মনে হচ্ছে ওখানে ভেতরে ধরেছে, ওটা স্প্রেড করেছে। বহুদিনের কেমিক্যালের গোডাউন ওটা। আমার মনে হচ্ছে গোডাউনেই আগুন লেগেছে। না, খুব ভয়াবহ, ভেতরে পুরো হয়ে গেছে, বাড়িটা ভেতর দিয়ে পড়ে গেছে ভেতরে। আমি আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দলদের কাছে। হিন্দল, যে অভিযোগ বারবারই উঠে আসছে যে দমকল বাহিনী দেরিতে এসেছে, নইলে আগুন এতটা ভয়াবহ আকার ধারণ করতো না, কিন্তু দমকলের কার্যালয়ে একেবারে কাছেই প্রায় 10 মিনিট আসতে সময় লাগে, কিন্তু 40 মিনিট দেরিতে এসছে দমকল, এবং অপর্যাপ্ত জল ছিল, সেই সঙ্গে ল্যাডারও তারা নিয়ে না আসায় এতটা দেরি হয়েছে আগুনের উৎসস্থলে পৌঁছতে। কারণ কি? দেখো, দমকলের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কারণ একেবারে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। দমকলের নাকি স্থানীয় কাউন্সিলর সন্তোষ পাঠক কিন্তু তিনি সরাসরি অভিযোগ করছেন যে দমকল দেরিতে এসেছে। পাশেই দমকলের হেডকোয়ার্টার, খুব কাছেই। শুধু তাই নয়, যে মোহাম্মদ আলী পার্কের যে দমকলের যে দমকলের অফিস রয়েছে সেখান থেকেও কিন্তু গাড়ি আসতে পারতো, কিন্তু তারপরেও কেন গাড়ি দেরিতে আসলো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন স্থানীয় কাউন্সিলর। আমরা সরাসরি কথা বলে নেব। এই 5 নম্বর গাস্ট্রিট প্লেসে অফিস রয়েছে, সেরকম একজন অফিসের কর্মীর সঙ্গে কি পরিস্থিতি, কি জানতে পারলেন, কি দেখলেন? এসে তো আমরা উঠতেই পারিনি ওপরে, তখন তো পুরো দমকল জল দিচ্ছিলাম, হয়তো যেতেই দেয়নি, বলে নিচে পুরো সিঁড়ি নাকি আগুনে পুরো ঝুলছে, তো আমরা ওপরে কিছু উঠতে পারিনি, নিচে পুরো জল। প্রথমটা গেছি, তারপর সেকেন্ড থেকে আমরা যেতে পারিনি, এটাই দেখছি না। কিসের অফিস ছিল আপনাদের? আমাদের সিএইচে। সেখানে কি পেপার, পুরো পেপার, কম্পিউটার। পেপার আর কম্পিউটার। এটা কোন ফ্লোরে ছিল? আমাদের সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোর, 3 তলায় ছিল। হ্যাঁ, সেকেন্ড ফ্লোর মানে 3। হ্যাঁ। আর এখানে রাসায়নিক মজুদ ছিল, রাসায়নিক। এই পাশে ওই যেখানে আগুন দিচ্ছে ওটা রাসায়নিক ছিল। সেখানে বুঝতেই পারছো যে পেপার অর্থাৎ কিনা দাহ্য বস্তু, রাসায়নিক সেটাও দাহ্য বস্তু, অতিদাহ্য বস্তু, সেখানে কিন্তু আগুন লাগে। এখনো পর্যন্ত কালো ধোঁয়া রয়েছে, এবং এইটা কিন্তু শহরের একেবারে প্রাণকেন্দ্র 5 নম্বর গাস্টিন প্লেস। পাশেই কিন্তু সেন্ট জনস চার্চ। শুধু তাই নয়, জবচার্নকের সমাধিস্থল তার গায়ে, এবং এইরকম একটি জায়গায় সেরকম কিন্তু আগুন লাগার পর তৎক্ষণাৎ দমকলের 6টি ইঞ্জিন এসে যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাবেন সে বিষয়ে কিন্তু স্থানীয় কাউন্সিলর প্রশ্ন তুলছেন যে দমকল
কিন্তু দেরিতে আসার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও এখন যে চিত্র দেখা যাচ্ছে, দমকল কর্মীরা, দীপ্তেন্দুকে বলবো দেখাতে আরেকবার, দমকল কর্মীরা কিন্তু তৎপরতার সঙ্গে কাজ চালাচ্ছেন। তারা বিভিন্ন জায়গায় কোথাও জানলা ভেঙে, কোথাও ইটের কিছু কনস্ট্রাকশন ভেঙে সেখান থেকে কিন্তু তারা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। স্থানীয় পুলিশ তারাও কিন্তু রয়েছে যাতে কোনো রকম কেউ ট্র্যাপড না হয়ে থাকে সেই বিষয়টা কিন্তু সুনিশ্চিত করার চেষ্টা চালানো হচ্ছে দমকল এবং পুলিশের পক্ষ থেকে। এবং এই যে আগুন, সেই আগুন কিন্তু রাত 3:30 নাগাদ লাগে। এখনো পর্যন্ত আগুন যে ভেতরে রয়ে গিয়েছে তার প্রমাণস্বরূপ যেটা দেখা যাচ্ছে কালো ধোঁয়া, অর্থাৎ কিনা কালো ধোঁয়া থাকা মানে কিন্তু ভেতরে প্রচুর দাহ্য বস্তু রয়েছে, যেখানে কিন্তু এখনো পর্যন্ত আগুন রয়েছে। দমকলের আধিকারিকরা তারা রয়েছেন, তারা বিভিন্ন দিক থেকে কিন্তু নজর রাখছেন। দমকল কর্মীরা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুনের উৎসস্থলে ইতিমধ্যেই দমকল আধিকারিকরা পৌঁছতে পেরেছেন। হিন্দল, ধন্যবাদ। সুকান্ত, তোমাকেও ধন্যবাদ। আমি আলোচনায় আসবো, রাহুল বাবুকে দিয়ে শুরু করব। রাহুল বাবু, গত সপ্তাহে, গত শুক্রবার অ্যাক্রোপলিস মলে আগুন, তার আগে মাত্র কয়েকদিন আগেই আমরা দেখলাম ক্যামাক স্ট্রিটে একটি ক্যাফেতে আগুন, একটার পর একটা অগ্নিকাণ্ডের ঘটনা। এবং খুব উল্লেখযোগ্যভাবে যেখানে আজকে আগুন লেগেছে, একদিকে চার্চ, একদিকে জোপ চার্নকের সমাধি, কাছেই রয়েছে রাজভবন, রয়েছে জিপিও, রয়েছে ব্যাংশাল কোর্ট, একেবারে কলকাতার পুরনো কলকাতা বলতে যা বোঝায় সেই জায়গায় আগুন লেগেছে। বাড়িগুলোর বয়স অন্তত শতাধিক বছর। পুরসভার নজরদারি করে না? পুরসভা নয়, শোনায় বলি তোমাকে আমি, দমকল কর্মীদের, কুসুমিতা, দমকলের যে ডিপার্টমেন্ট, তাতে একটা প্রিভেনশন ডিপার্টমেন্ট আছে আর ফায়ার সেফটি ডিপার্টমেন্ট আছে। এই দুজনের মধ্যে সমন্বয় করে কাজ হয় এবং সেখানে দাঁড়িয়ে এনওসি দেওয়া হয়, প্রতি বছর দেখা হয় মেনটেন্যান্স ঠিক মতো হচ্ছে কিনা, তারা গিয়ে দেখেও। দমকলের নিয়োগ হয়? দমকলের ডিপার্টমেন্টের, হ্যাঁ, নিয়োগ হয় না, নিয়োগ বলছিলাম তোমাকে না, আমি বলছি দমকল কর্মীরা কি সংখ্যায় যথেষ্ট আছেন? আমি শেষ করি কুসুমিতা। এবং আজকে দাঁড়িয়ে যেগুলো করা হয়েছে সেখানে কোনো হতাহতের সংখ্যা নেই, কারণ হচ্ছে দমকল কর্মীরা কিন্তু যথেষ্ট তৎপরতার সাথে কাজ করেছে। দ্বিতীয়ত এখনও করছে, 6টা গাড়ি গিয়ে করছে। এবার সন্তোষ কি বলছে, সন্তোষের ব্যাপার, উনি বলতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা কথা বিষয় আমাদের মাথায় রাখা দরকার, তুমি স্টিফেনস থেকে বলো, যে কোনো ঘটনায় বলো অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনাগুলো, কিন্তু মানুষেরও সচেতনতা থাকা দরকার যে আমি কোথাও দাহ্য পদার্থ রাখবো কিনা, কোথাও কোনো রকম জায়গায় জড়ো করবো কিনা। এই মিনিমাম সচেতনতা যদি মানুষের না থাকে, তাহলে সেক্ষেত্রে প্রতিটি ঘরে গিয়ে প্রত্যেক কোনায় কোনায় খুঁজে রাখা সম্ভব না কি আছে। আজকে দাঁড়িয়ে প্রত্যেক সময় মেইনটেনেন্স করা হচ্ছে, ডিস্টিংশন লাগানো হচ্ছে, দমকলের 10 মিনিটের রাস্তা দমকল 40 মিনিটে আসছে ভোরবেলা। সেটা তো অভিযোগ, তুমি তো বলতে পারো, ভোর রাতে অভিযোগ, অ্যাবসলিউটলি। কিন্তু কোথাও হতাহতের সংখ্যা নেই এবং মানুষকে ঠিক জায়গায় বিপদে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। সবথেকে সদর্থক আপনি বলতে চাইছেন যে হতাহতের কোনো ঘটনা নেই। বেশ, আমি তন্ময় বাবুর কাছে যাই। তন্ময় বাবু, প্রত্যেক বছর দমকলের নিয়ম মেনে শূন্যপদ পূরণ হয়? দেখুন, এখানে দুটো দিক আছে। একটা হচ্ছে যে আগুন যেন না লাগে এবং সেখানে হচ্ছে ইন্সপেকশন, তাকে সার্টিফিকেট বা এই সমস্ত যে আপনারা যেগুলো বলছেন দাহ্য পদার্থ রেখেছে, কেন রেখেছে, তো এইগুলো একটা নজরদারি দরকার আছে। আর দ্বিতীয়ত, যদি কোথাও কোনো কারণে আগুন লাগেও সেখানে সাধারণত ফায়ার এক্সটিংগুইশার থাকে, সাথে সাথে তাদেরকে ট্রেনিং দেওয়া থাকা উচিত এবং সেখানে সাথে সাথে তারা আগুনটা নেভানোর চেষ্টা করবে। তারপরেও যদি বেড়ে যায় তখন হচ্ছে দমকলের সাথে সাথে সেটাই করবে। তো এই এতগুলো জায়গায় যদি যে কাজ যদি ঠিকমতো না হয়ে থাকে, তবেই এই ধরনের অগ্নিকাণ্ড একটা হচ্ছে শহরের মধ্যে সম্ভব। এখন সেটা হচ্ছে নিয়োগ হয় না একটা কারণ, আর একটা কারণ দেখবেন পয়সা দিয়ে সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে ঘুষ নেওয়া হচ্ছে। আর একটা কারণ হচ্ছে যে সেখানে সেই জন্যে সেখানে যে ব্যবস্থাগুলো থাকা দরকার সেগুলো না রেখে তারা হচ্ছে দিনের পর দিন সবকিছু চালিয়ে যেতে পারে। কিন্তু সুমন বাবু, এখানে একটা প্রশ্ন উঠবে যে হ্যাঁ বলুন। প্রথম কথা, বাসটা বহু পুরনো বাড়ি এবং কাঠের বাড়ি ওটা, সুতরাং আধুনিক অত্যাধুনিক সামগ্রীর যে উপকরণ ওখানে রাখা দরকার সবটা হয়তো সম্ভব হয় না। আজকে নতুন বাড়িতে যে জিনিসগুলো রাখা সম্ভব সেটা এত বছরের পুরনো বাড়িতে সেই একই সিস্টেম করা সম্ভব নয়। সুতরাং মানুষেরও যারা থাকবে, কুসুমিতা, হেরিটেজ বাড়ি মানে যেগুলো পুরনো বাড়ি তার রক্ষণাবেক্ষণ করেন যারা থাকেন, তাদেরও সমান সচেতন থাকা দরকার কুসুমিতা। এটা মেইনটেইন করার দায়িত্ব ডেফিনেটলি বলছে সচেতনতা সাধারণ মানুষের। একদম, আমি আপনার কাছে আসবো, কিন্তু এই জায়গায় আমি একবার সুমন বাবুর কাছে যাই। বাড়ি ভাঙার ঘটনা যখন আমরা দেখলাম, যখন বাড়ি ভেঙে গেল, তারপরে কলকাতা পুরসভার তৎপরতা আমরা দেখলাম। সেখানেও কিন্তু বলা হলো, যখন প্রমোটার চক্র সামনে চলে এলো, কাউন্সিলরের যোগ পাওয়া গেল, তখন বলা হলো সেখানেও কিন্তু সাধারণ মানুষের সচেতনতার প্রশ্নটা বড় হয়ে দেখা দিল। কিন্তু তারপর আমরা দেখলাম, যখন বাড়ি ভাঙার মতন ঘটনা ঘটলো, হতাহতের মতন ঘটনা ঘটলো, তারপর একটা কমিটি গঠন করা হলো, ইন্সপেকশন করার জন্য দায়িত্ব দেওয়া হলো, তাদের জন্য কিছু নির্দিষ্ট অ্যাপের ব্যবহার, নানা রকম টেকনোলজিক্যাল যত রকমের সাপোর্ট হয় সব দেওয়া হলো। তাহলে কি অগ্নিকাণ্ডগুলোর ক্ষেত্রে আমরা এরপরে এটারই অপেক্ষায় আছি? মানে ক্যামাক স্ট্রিট হয়ে গেল, গত সপ্তাহে অ্যাক্রোপলিস হয়ে গেল, আজকে গার্সিন প্লেস।
দেখুন, এখানে স্থানীয় কাউন্সিলর সন্তোষ পাঠক যেটা বললেন যে দমকল 40 মিনিট দেরিতে এসছে, নিশ্চয়ই এসছে, সেই কারণে উনি অভিযোগটা করছেন। আমি তার চেয়েও বড় অন্য একটা সমস্যার কথা বলি। আর ঠিক সিমিলার অনেক এই ধরনের অনেক অঞ্চল কলকাতা শহরে আছে, হ্যাঁ, যেগুলো খুব কনজেস্টেড, ঘিঞ্জি, পুরনো বিল্ডিং রয়েছে। আপনি সেই অঞ্চলগুলোতে ঢুকে দেখবেন দাহ্য পদার্থ যেরকম রয়েছে সেরকম কেবল, ইলেকট্রিকের তার, মোটা মোটা কেবল এইরকম গোছা গোছা পড়ে রয়েছে। তা এইগুলো সেই বাড়ির যারা রেসিডেন্টস রয়েছেন, সেটা কমার্শিয়াল হোক বা ডোমেস্টিক হোক, তাদের সাবধান করা। আমি তো বলছি সরকারের উচিত সেই সব নিবাসীদের গিয়ে ফাইন করা, তাদের অ্যালার্ট করা, যেরকম ক্যালকাটা কর্পোরেশন বোর্ড লাগিয়ে দেয় বিপজ্জনক বাড়ি, ভাঙা বাড়ি দেখলে, ঠিক সেইভাবে যারা এই ধরনের ঘিঞ্জি এলাকায় ওই ধরনের কেবল, ইলেকট্রিকের তার, এই সেই দাহ্য পদার্থ রাখছেন, তাদের বিরুদ্ধে কর্পোরেশন কোনো স্টেপ নেয় না। বন্দোবস্ত, শাস্তির ব্যবস্থা, প্রশাসনের তো এগুলোও একটা অংশ। একদিকে নজরদারি যেমন করতে হবে, সচেতনতা সাধারণ মানুষের যেমন প্রয়োজন, যারা সচেতন নন তাদের জন্য কি কি ব্যবস্থা। মেয়রকে আমরা অতীতেও বলতে শুনেছি, ডেঙ্গুর জল জমা নিয়ে তিনি কিন্তু বলেছিলেন সতর্ক না হলে জরিমানার বন্দোবস্ত কিন্তু এখনো আছে। তাহলে এই ক্ষেত্রে নয় কেন মিস্টার চট্টোপাধ্যায়? দেখুন, বড়বাজারে যখন ভয়াবহ অগ্নিকাণ্ড হয়, তারপর একটা কমিটি তৈরি হয়েছিল। সেই কমিটিতে ছিল ক্যালকাটা পুলিশ, ক্যালকাটা ছিল দমদম, এই দমকল বিভাগ, এবং এদের নিয়ে ভালো কমিটি হয়। তখন কিন্তু একটু টনক নড়েছিল একটু। এই যে সমস্ত পুরোনো বাড়ি, হেরিটেজ বাড়ি, এখানে আপনার মডার্ন যেটা ফায়ার ফাইটিং ফেসিলিটি সেগুলো নেই, যার জন্যে সেখানে সার্ভে করার ব্যবস্থা হয়েছিল এবং কয়েকটা সার্ভে হয়েছিল সেখানে। কিন্তু দেখা যাচ্ছে যে সেটা 2-3 মাসের মধ্যে আবার তার কোনো অ্যাক্টিভিটি, তার কোনো অ্যাকশান আমরা দেখতে পাইনি। আর সবথেকে বড় কথা হচ্ছে এই জায়গাটায় আজকে আগুন লেগেছে, এই জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ এরিয়া। সামনে হাইকোর্ট আছে, এদিকে ব্যাংশাল কোর্ট, এখানে আমাদের বিল্ডিং কোডের, দমকলে কিন্তু আইন আছে। বিল্ডিং কোডের আইন হচ্ছে যে সেখানে আপনার ফায়ারের মক ড্রিল হয়, পাবলিককে অ্যাওয়ারনেস ক্যাম্পেন হয়। তাছাড়া এই যে কেমিক্যাল রাখার জন্য স্পেশাল আইন আছে, সে লাইসেন্সিং অথরিটি আছে। লাইসেন্স কে দিয়েছে? লাইসেন্স দিয়েছে ফায়ার ব্রিগেড। সুতরাং লাইসেন্সটা তারা দিল কি? উইদাউট যদি প্রোটেকশন, উইদাউট যে ফায়ার প্রিভেনশন মেজার্স, লাইসেন্স দিতে পারে না সেখানে। সুতরাং এই যে করাপশন, এর সঙ্গে সঙ্গে একটা করাপশনের একটা ভয়াবহ ইতিহাস রয়েছে। একেবারে নজরদারি যথাযথ হয় কিনা সেই প্রশ্ন অবশ্যই থাকছে। নিট ও নেট নিয়ে তোলপাড়ের মাঝেই প্রশ্ন ফাঁস কাণ্ডে শুক্রবার রাত থেকে নয়া আইন লাগু করল কেন্দ্রীয় সরকার। এই মর্মে জারি করা হলো বিজ্ঞপ্তি। নতুন আইনে উল্লেখ করা হয়েছে 15টি বিষয়। এই 15টির মধ্যে যে কোনো একটি কাজে যুক্ত থাকলেই যেতে হতে পারে জেলে। সর্বনিম্ন 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত হতে পারে জেল। জরিমানা হতে পারে সর্বোচ্চ 1 কোটি টাকা। পরীক্ষার আগে প্রশ্নপত্র বা উত্তর ফাঁস করলে, প্রশ্নপত্র ফাঁসে অন্য কারো সঙ্গে যুক্ত হলে, কোনো অধিকার ছাড়াই প্রশ্নপত্র বা ওয়েমার্কশিট নিজের কাছে রাখলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। যে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উত্তর লিখতে সাহায্য করলেও নতুন আইনে থাকছে কঠোর সংস্থান। ভুয়ো পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হলে, ভুয়ো অ্যাডমিট কার্ড ইস্যু করলে বা ভুয়ো অফার লেটার ইস্যু করলেও নতুন আইনে থাকছে কড়া ব্যবস্থা নেওয়ার সংস্থান। কোনো সংগঠিত গ্যাং অথবা কোনো প্রতিষ্ঠানের অসাধু উপায়ে আর্থিক লাভবান হওয়া রুখতেই লাগু করা হলো লোক পরীক্ষা আইন 2024। ফেব্রুয়ারি মাসেই পাশ হয়ে যাওয়ার পর 21শে জুন অর্থাৎ শুক্রবার থেকে লাগু করা হলো নয়া আইন। তন্ময়বাবু, প্রথম কথা হচ্ছে যে মন্ত্রী তিনি নৈতিক দায় নিয়ে নিলেন, ইমিডিয়েটলি পরীক্ষা বাতিল করলেন, সিবিআই তদন্তের নির্দেশ দিলেন এবং নতুন আইনটা পাশ হয়ে গেল। এতেই কি 7 খুন মাফ? দেখুন, এটা সরকারের, আপনি যেটা বলছেন সেটা এনটিএ থেকে এটা হয়েছে। এনটিএ একটি স্বশাসিত সংস্থা, কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনে। সেই জন্যে কেন্দ্রীয় মন্ত্রী প্রথমেই তিনি দায়টা নিয়েছেন যে মরালি পরে বলবেন প্রথম কথা যে একটা যদি হয়ে থাকে তার পূর্ণাঙ্গ তদন্ত, শাস্তি, দ্বিতীয়ত যে ভবিষ্যতে না হয়
লোকের থেকে বিরোধীদের থেকে আঙুল তোলা, বিরোধী রাজ্য সরকারের থেকে আঙুল তোলা। সুমন বাবু, তাহলে নৈতিক দায় নেওয়া মন্ত্রী, দাঁড়ান আস্তে 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 সাইকোলজিক্যালি সুরাজ কালবাদে কে ছিল? সুরাজ কালবাদে কে ছিল? ধীরে 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 কংগ্রেসের মন্ত্রী তিনি স্ক্যামে যুক্ত ছিলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি নৈতিক দায় নিয়ে নিয়েছেন। আপনি চাইছেন সেটা হচ্ছে দাঁড়ান, ইমিডিয়েটলি পরীক্ষাটা বাতিল করা হয়েছে, সিবিআই এর নির্দেশ দেওয়া হয়েছে এবং মন্ত্রী দায় নিয়ে নিয়েছেন। সেই কারণে কি কৃতিত্ব এখন পুরোটা কেন্দ্র সরকারের? না না, এই মন্ত্রীর দায় নিয়ে ফার্স্ট কথা ইস্তফা দেওয়া উচিত। এটা এত বড় একটা কেলেঙ্কারি, আগামী প্রজন্মের ভবিষ্যৎকে নিয়ে ছিনিমিনি খেলেছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত স্তরে এসে আপনাদের সামনে, সংবাদ মাধ্যমের সামনে নৈতিক দায় নেওয়া উচিত। আরে মন্ত্রী নৈতিক দায় নিয়েছেন, মন্ত্রী কোনো যুক্ত নন। এটা মাছের বাজার নয়, যে এটা মাছের বাজার নয়, তন্ময় বাবু। স্বশাসিত সংস্থা, এটা এবিপি আনন্দ স্টুডিও, এটা মাছের বাজার নয়। তন্ময় বাবু, যখন এসএসসি দুর্নীতি সামনে এসেছিল, এসএসসি সম্পর্কে কিন্তু তৃণমূল কংগ্রেস একই কথা বলতো, আপনারা সেটা মানতে রাজি হননি। আজকে এনটিএর ক্ষেত্রে আপনারা কি করে বলতে যেতে পারে? রাহুল দা, কি হয়েছিল? আরেকটা মন্ত্রী যুক্ত ছিল। কুসুমিতা, লাস্ট রাজনীতির যোগ ছাড়া আপনার মনে হয় যে এই দুষ্কৃতীদের, এই যে অপরাধ যারা করছে তাদের আরে সব বিজেপির লোকেরা চোর। তদন্ত আর এপিসেন্টার, এই চুরির এপিসেন্টার হচ্ছে রাহুল বাবু। সলিসিটর জেনারেল দাঁড়াননি। আচ্ছা বেশ বেশ, রাহুল বাবু দেখো, প্রথম কথা হচ্ছে যে ওই প্রদীপ ওঝার নাম আমরা বারবার শুনছি তো, প্রদীপ ওঝা 6 জায়গায় চাকরি করেছেন, 6 জায়গায়, এবং তার নামে বারবার প্রতিটি জায়গার ক্ষেত্রে অভিযোগ এসছে, প্রতিটি জায়গায় তার নামে অভিযোগ ছিল, প্রত্যেক জায়গায় তার মধ্যে অভিযোগ এসছে, লিখিত অভিযোগ এসছে, তারপরেও কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আজকে দাঁড়িয়ে সেও জড়িয়ে, যদি আজকে এই অভিযোগকারীর কেউ একজন স্বীকার না করতো, মানে যারা গ্রেপ্তার হয়েছে তারা স্বীকার না করতো, তাহলে তো এতদূর জল গড়াতো না। আর তুমি ভাবো 32 লক্ষ টাকা ভাবছি আমরা, এবং 10 লক্ষ তার কোথায় গিয়ে দাঁড়ায় অঙ্কটা। আজকে যদি বারবার যারা শিক্ষা দুর্নীতি নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে নারায়ণ করেছে, সে সিবিআই এখন এই বিজেপি শাসিত রাজ্যগুলো যাচ্ছে না কেন? দেখছে না সিবিআই? সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার সত্ত্বেও বিরোধীদের প্রশ্ন, নিরপেক্ষ তদন্ত আদৌ কি হবে?